প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। আমি দীপ্তি চৌধুরীর সাথে আছি আপনাদের, এবং আজকে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি একজন অতিথিকে নিয়ে, যার কাছে আসলে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে এবং সেই উত্তর তিনি নানাভাবে নানা সময়ে দিয়েছেন, এবং সেই উত্তর নিয়েও নানা প্রশ্নের উদ্ভব হয়েছে বিভিন্ন সময়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ পরিচিত মুখ, বাংলাদেশের রাজনীতিতে এখন যার কথা ম্যাটার করে, যার কথা আমরা শুনতে চাই, একজন কবি, একজন প্রাবন্ধিক, চিন্তাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। স্বাগতম আপনাকে। কেমন আছেন? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো। সরাসরি প্রশ্নে যেতে চাই। ম্যাটিকুলাস প্ল্যানিং, এই শব্দটা আমার মনে হয় সারা জীবনে না শুনলেও গত এক বছরে এতবার শোনা হয়েছে, আমাদের ভীষণ পরিচিত শব্দ। ম্যাটিকুলাস প্ল্যানিং ব্যাপারটা আসলে কি, এবং এই অভ্যুত্থানের সঙ্গে এটার সম্পর্ক কি? ম্যাটিকুলাস প্ল্যান, শুনুন, প্রথম হলো যে এটা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর ইউনূস ব্যবহার করেছে, এবং এটা দুর্ভাগ্যজনক একটু। হ্যাঁ, তিনি যদি বুঝতেন যে শব্দটা কোথা থেকে এসছে, এটা কিন্তু হিটলার মুসোলিনি শব্দ, এটা কিন্তু খুব সব ভালো নয়, শব্দটা খুব ভালো নয়। সেকেন্ডলি হলো যে গণ অভ্যুত্থানে এজেন্সি, মানে গণ অভ্যুত্থানের কর্তা সত্তা, এটা কিন্তু জনগণ। ফলে যখন ফরাসি বিপ্লব হয়েছিল তখন কিন্তু জনগণই গণ অভ্যুত্থানটা করেছে, কোনো বিশেষ কোনো পলিটিক্যাল পার্টি, বিশেষ কোনো ব্যক্তি এটা করেনি। ফলে সমাজের যে বুদ্ধিবৃত্তিক বিকাশটা এর আগে ঘটেছে গত 100 বছর ধরে, ধরুন ফরাসি দেশে 1789 আগে, ধরুন আপনার 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি থেকে শুরু করে ব্যক্তির আবির্ভাব ঘটেছে, ফিউডালিজমের বিরুদ্ধে জনগণ লড়ছে, ব্যক্তির অধিকার নিয়ে কথা হচ্ছে, মানবিক অধিকার নিয়ে কথা হচ্ছে, রাজার কতটুকু অধিকার থাকবে না থাকলে তর্ক হচ্ছে, জনগণ কাকে বলে সেই তর্ক হচ্ছে, জাতি কাকে বলে সেই তর্ক হচ্ছে। সেই তর্কের মধ্যে ফরাসি বিপ্লবটা ঘটেছে। ফলে জনগণ এই সকল বিভিন্ন রকম চিন্তা, মত, পার্থক্য নিয়ে একটা সামষ্টিক সত্তা আকারে হাজির হয়, এবং সামষ্টিক সত্তা আকারে সে রাজতন্ত্রের বিলোপ ঘোষণা করে গণতন্ত্র, মানে গণসার্বভৌমত্ব, এটা তারা কায়েম করে। এটা হলো ফরাসি বিপ্লবের একটা প্রধান সংক্ষেপে যেটা বলা। ফলে ম্যাটিকুলাস ডিজাইন বলতে কিছু ছিল না। ওখানে সমাজে বিভিন্ন শ্রেণী তর্ক করেছে, কথা বলেছে, তারা কী চেয়েছে এটা তারা তাদের লেখায় এসছে। যেমন ধরুন, আপনি যদি ইমানুয়েল সিএস, ফরাসি বিপ্লবের খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক, আপনি তার যদি লেখা পড়েন তাহলে তিনি কী বলছেন? তিনি বলছেন জনগণ প্রিমেসি ইন বিল্ড, জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স, আইনের আগেই থাকে সব সময়। ফলে জনগণই সার্বভৌম, মানে রাজা সভারেন এটা না, এরাই কিছু রাজা সভারেন, তারাই কী ছিল যে চার্চ সভারেন। চার্চ কেন সভারেন? যেহেতু আল্লাহ সভারেন। ফলে আল্লাহর তরফে চার্চ, চার্চের তরফে রাজা। আর এই প্রথম ফরাসি জনগণ বলে যে না, সভারেন অভিপ্রায় যার সামষ্টিক ইচ্ছাটা নতুন রাজনৈতিক যে গঠনতন্ত্র, যে নতুন যে রাষ্ট্রটা গঠন করবে, সেখানে জনগণ হবে মুখ্য। ফলে এই জনগণই একটা সামষ্টিক সত্তা আকারে হাজির থাকে। এটাকে ইমানুয়েল সিএস বলেছিলেন জাতি বা জনগণ। এখন এই জাতি জনগণ কারা? এর মধ্যে গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যাদেরকে এই ফরাসি দেশে শেষে বলা হতো থার্ড স্টেজ, মানে তারা সমাজ থেকে উপেক্ষিত, সমাজের বাইরে থাকা, এরা তৃতীয় স্তরের জনগণ। কারা তেমন সবচেয়ে বেশি রকম আপনার ক্ষমতা ছিল? প্রথমত ছিল আপনার রাজা এবং রাজতন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন আমলারা, এটা খেয়াল করবেন। আর কারা ছিল 2 নম্বর স্টেট? 1 নম্বর স্টেট ছিল পুরোহিতবর্গ, মানে চার্চের সঙ্গে যুক্ত এইসব ধর্মবাদী সম্প্রদায়। এরপরে ছিল রাজা, রাজতন্ত্র, তার যে সকল পুরোহিতবর্গ তারা। তৃতীয় যারা স্তর, এরাই হলো জনগণ। বলে এই দুটা শক্তির বিরুদ্ধে যে লড়াই, এটাকেই বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই। তাহলে আমাদের এখানে কিন্তু তাই, আমাদের এখানে কিন্তু জনগণ বলতে বোঝায় তারাই যারা একদিকে তত্ত্বগতভাবে ফ্যাসিজম বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী, ঠিক আছে না, কিন্তু বাস্তবে হলো আমলাতন্ত্র বিরোধী। আমলাতন্ত্রকে উৎখাত করে আপনাকে জনগণের প্রশাসন কায়েম করতে হবে। এখন খেয়াল করে গণঅভ্যুত্থান হলো, কিন্তু আমলাতন্ত্র ঠিকই আছে, কিছু বদল হয়নি। ঠিক তেমনি 1 নম্বর। 2 নম্বর কি? এই রাজতন্ত্র, মানে সমাজে যারা এলিট শ্রেণী,
এতদিন পর্যন্ত লুটপাট করেছে, লুটতরাজ করেছে। এই এলিট শ্রেণীকে ক্ষমতা থেকে উৎখাত করাটা হচ্ছে গণ অভ্যুত্থানের লক্ষ্য। দুটোই কিন্তু রয়ে গেছে। এলিট শ্রেণীটাই কিন্তু আবার এখনকার সরকার গঠন করেছে, মূলত সমাজের এলিট, দেশে বিদেশে যেসব এলিটরা। অভ্যুত্থানকে কি ব্যর্থ অভ্যুত্থান বলবেন? না, অভ্যুত্থান কখনো ব্যর্থ হয় না। অভ্যুত্থান মানে জনগণের যে চেতনার যে উন্মেষটা ঘটেছে, এবং তার মধ্যে শেখ হাসিনা তো আর নাই ক্ষমতায়। ফলে ব্যক্তিকে উৎখাত করাটা ব্যবস্থার উৎখাত না। ওকে, ফলে ব্যক্তি উৎখাত হয়েছে, ফলে ব্যর্থ কী করে হবে? এবং শেখ হাসিনা কি ফিরে আসবে? না। যদি কোনো আওয়ামী লীগ যদি মনে করে সেখানে তারা ফিরিয়ে আনবেন, তাহলে তারা মারাত্মক ভুল রাজনীতি করবেন। কিন্তু তারা যদি মনে করেন যে এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলা ভাষা এবং সংস্কৃতির উপরে যে আক্রমণ আসছে, এবং এই যে দীর্ঘকাল এদেশের জনগণের যে লড়াই, তার জমির লড়াই সে জিতেছিল 1947 সালে, তার ভাষা এবং সংস্কৃতির লড়াই এটা সে জিতেছিল 1971 সালে, আপনি যদি তাকে অস্বীকার করেন তাহলে বুঝে গেল আপনি কিন্তু জনগণের অংশ নন। আপনি ধর্মের নামে আপনি আবার বাংলা ভাষা এবং সংস্কৃতিকে অস্বীকার করার একটা রাজনীতি গড়ে উঠেছে। এটা গড়ে ওঠা অস্বাভাবিক কিছু না, অনিবার্য ছিল, যেহেতু এর আগে বাঙালি জাতিবাদীরা ভাষা এবং সংস্কৃতিকে প্রদান করেছিল। আর তারা কাকে সত্যি তৈরি করেছিল? সত্যি তৈরি ছিল ইসলামকে সত্যি তৈরি করেছে। ইসলাম বিদ্বেষটা, ইসলাম প্রতি ঘৃণা, আপনি টুবি কী বলে পড়া লোকদেরকে আপনি সন্ত্রাসী বলছেন, এটা তো বলছেন না। আচ্ছা, এটা বলছেন, আমি খেয়াল করেন, কিন্তু এখন ধর্মবাদী আরেকটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আছে বা সমাজে রয়েছে। তারা কি বলে? তারা গেরুয়া বসন পড়লে বলে এলাও সন্ত্রাসী। ওরা সব ইস্কন, ওরা মনে করে যে সনাতন ধর্মাবলম্বীরা সবই ভারতের চর। একই জিনিস, কিন্তু তফাৎ কিন্তু না, ভাষা কিন্তু একই রকম। তাহলে এই পরিবর্তনটা কিন্তু অনিবার্য, ব্যর্থ না, আমরা অগ্রসর হয়েছি। আমাদের কাছে প্রবলেমটা এখন অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি স্বচ্ছ, এবং আমাদেরকে শিক্ষিত সমাজ বা এলিটদের মধ্যে যে চিন্তাটা আসেনি, সেই চিন্তাটা আশা করি এখন ধীরে ধীরে আসবে। যেমন আমার কথা ধরেন, আমি কিন্তু বহু বছর পরে কিন্তু আপনাদের কোনোদিন কিন্তু ডাকেননি আমাকে, তো এটা কি বিজয় না? আজকে চ্যানেল আইলে বসে আমি কথা বলতে পারছি, এটা তো জনগণেরই বিজয়। এটা কোনো ম্যাট্রিকুলাস ডিজাইন করে তো আমরা আসি না। শাইখ সিরাজ, তার সঙ্গে আমার পার্থক্য থাকতে পারে, কিন্তু বহু ক্ষেত্রে তো মিল আছে আমার। তার তো অনেক কাজ করতে চান, সেও কিছু একটা তার মধ্যে করতে এটা কিছু কাজ করতে আমি করতে চাই। ফলে এই যে বিভিন্ন সম্মিলনগুলো একটা জায়গায় একত্রিত করার সমাজের বিভিন্ন শক্তিগুলো পরস্পরের সঙ্গে যে বোঝাপড়া করবার, পরস্পরের সঙ্গে যে সম্বন্ধ তৈরি করবার যে পরিস্থিতি, এটা তো তৈরি হয়েছে। তো এটাকে কী করে ব্যর্থ বলবো? অবশ্যই এটা সফল। এটাকে কি বলবো যে অনেক বড় উদ্দেশ্যের একটা উদ্দেশ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে, বাকিগুলো রাস্তায়, এরকম বলতে? হ্যাঁ, বলতে পারবেন। বাকিগুলোর মধ্যে আমি বলবো যে রাষ্ট্র গঠনের যে প্রকল্পটা জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে 5ই অগাস্টে আমরা দেখেছিলাম, সেই অভিপ্রায়টাকে নস্যাৎ করে ফেলা হয়েছে 8 তারিখের সাংবিধানিক প্রতিবিপ্লবের দ্বারা। মানে সংবিধানের নাম করে করা হয়েছে। আচ্ছা, মানে কীভাবে হলো যে আপনি 5 তারিখের পরে আপনার ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের নতুন গঠনতন্ত্র দরকার। 72-এর সংবিধানকে ফেলে দিতে হবে। বিগত সরকারের যে সকল শক্তির ক্ষেত্রগুলো, প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে বদল করতে হবে। তার যে সকল বিচার বিভাগ বলুন কি সেনা বাহিনী বলুন, বিভিন্ন জায়গায় যে তাদের যে সকল প্রতিনিধিরা ছিল, হয় তাদেরকে বদলাতে হবে, মানে তাদের মত বদলাতে হবে, তাদেরকে বন্ধু আকারে গ্রহণ করতে হবে, অথবা তাদেরকে সরিয়ে জনগণের অভিপ্রায় যারা বাস্তবায়ন করতে পারে ওদেরকে রাখতে হবে। আপনার এই মতের বিপক্ষেও তো একটা কথা আছে যে 72-এর সংবিধান বাদ দেওয়া মানে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। এটা তো ভুল। যারা এটা করে তারা তো ফ্যাসিস্ট। আমি বলি, ব্যাখ্যা করি। বলেন প্লিজ। প্রথমত, যখন রাষ্ট্র গঠনের প্রশ্ন আসে তখন রাষ্ট্র গঠনটা হতে হবে 71-এর স্বাধীনতার ঘোষণা, যেটাকে বলে প্রোক্লেমেশন, এটা হচ্ছে 10ই এপ্রিলে। তাহলে আমি তো 10ই এপ্রিলের ঘোষণার বিরোধী করছি না, উল্টাটা করতেছে যে 10ই এপ্রিলের ঘোষণা হবার পরেও আপনি বাংলাদেশে যে সংবিধানটা আনলেন, এই সংবিধানটা কারা প্রণয়ন করেছিল? বাংলাদেশের জনগণ? না, তারা করে নাই। 72-এর সংবিধান তো পাকিস্তানি সংবিধান। কারা করেছিল? যারা পাকিস্তানের সংবিধান প্রণয়ন করবার জন্য নির্বাচিত হয়েছিল। আমি আপনাকে পাকিস্তানের সংবিধানের জন্য নির্বাচিত করলাম,
আপনি পাকিস্তানে গেলেন, আপনি করতে পারলেন না, ফিরে এসে আপনি কি করলেন? আপনি কিন্তু নতুন বাংলাদেশে নতুন করে আবার নির্বাচন দিলেন না। আপনি দাবি করলেন না, আপনি যেহেতু 70 নির্বাচনে জিতে এসেছেন, এখন সংবিধান প্রণয়ন করার অধিকার আপনার। কিন্তু 70 তো আপনি পাকিস্তানি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে 72-এর সংবিধান তো পাকিস্তানের সংবিধান, আপনি কেন এটা রাখবেন? কিন্তু 71-এ তো তারাই লড়েছেন একটি নতুন দেশের জন্য। কে বলছিল বলুন? কারা লড়েছে? আমি নাম দিয়ে বলেন, কারা লড়েছে? যারা 70-এ বাংলাদেশে। এই যে আপনি আবার একটু কাছে মেটিকুলাস ডিজাইন বলেন, এখন কিন্তু আবার জনগণ লড়েছে, আপনি কেন তাদের কথা বলবেন? জনগণ লড়াই করেছে, জিয়াউর রহমান লড়াই করেছে, সেনাবাহিনীর লোক লড়াই করেছে, ছাত্ররা লড়াই করেছে, সেটা বলতে পারেন আপনি, সেটা সমস্যা নাই আমার। কিন্তু তারা মানে কি আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ তো তখন কলকাতায় বসে বসে কী করতেছে তারা? তাদের তো মেলা ইতিহাস আছে, তাদের কাহিনী আছে। একটা আওয়ামী লীগ নেতার কথা বলেন, তারা করে নাই। শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তিনি তখন জেলে ছিলেন। ফলে যদি আমি যে কথা Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. শারীরিকভাবে অনুপস্থিত থাকা মানেই যে নেতৃত্বে ছিলেন না, সেটা কি আপনি বলছেন? আপনি যদি যুদ্ধ বলেন তো শারীরিকভাবে থাকতে হবে। আমরা দেশের ভেতর থেকে যুদ্ধ করেছি, তাদেরকে তো যুদ্ধ করতে হবে। যুদ্ধ করা আর বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অবদান, সেটা তো ভিন্ন কোশ্চেন। আপনি যদি আমাকে করেন যে বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবের কোনো অবদান আছে, অবশ্যই আছে। কিন্তু শেখ মুজিব তো আপনার 25 যখন আপনার এই অপারেশনটা হলো 25 তারিখ রাত্রে, উনি তো ধরা দিয়েছেন। এটা কৌশলগত সঠিক কি বেঠিক সেটা ভিন্ন তর্ক, এটা তো আমার নিজের লেখায় আছে। শেখ মুজিব ধরা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু শেখ মুজিবের অবদান তো আপনি অস্বীকার করতে পারছেন না। তার জন্য শেখ মুজিব তাহলে সোহরাওয়ার্দীর অবদান কেন বাদ দিবেন? মাওলানা ভাসানীর অবদান কেন বাদ দিবেন? আরও বড় কথা, সিরাজুল আলম খানের অবদানটা কেন বাদ দিবেন? বাদ দিয়েছেন তো আপনারা, বাদ দিয়েছে না? ছাত্রলীগ কি ওন করে? সে জানে যে সিরাজ আলম খান নামে একটা লোক আছে যিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। কিচ্ছু ছিল না যখন, একমাত্র সিরাজ আলম খান ছিলেন। বলেছিল কখনো? বলেন নাই তো। তাহলে আপনি দেখবেন যে এরা তো প্রত্যেকে অস্বীকার করে ইতিহাসকে, আর আমি তো ইতিহাসকে স্বীকার করছি। আমি উল্টোটা বলতেছি, আমি তো ইতিহাসকে স্বীকার করতে হবে। আপনাকে সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এই দেখেন, এদের প্রত্যেকেরই তো অবদান আছে, একজনই তো অবদান নেই। তাহলে এদের প্রত্যেকেরই অবদান ভালো মন্দ সহ আপনাকে স্বীকার করতে হবে। অফকোর্স, কিন্তু তাদেরকে ইনক্লুড করব মানে আগে যারা ছিলেন তাদের সবাইকে মুছে ফেলবো না, সেটা নিশ্চয়ই আপনি আমার কথাকে বোঝা গেল এটা? আমি তো বলিনি একবার। আমি বলেছি আপনি বাংলাদেশকে গঠন করবেন। গঠন যখন করবেন তখন প্রধান প্রশ্ন হয়ে ওঠে গঠনতন্ত্র প্রণয়ন করা। মানে কনস্টিটিউশনের বাংলা হলো গঠনতন্ত্র। সংবিধান রচনা করে একটা ইংরেজ শাসক, আপনাকে শাসন করবার জন্য সংবিধান রচনা করে। ওরা আইন দিয়ে আপনাকে শাসন করে, আর জনগণ নিজেরা নিজেদের আইন তৈরি করে। তাহলে গঠনতন্ত্র নিছকই আইনও না, তার মধ্যে সংস্কৃতি আছে, ধর্ম আছে এবং ইতিহাসও আছে। এই যে এটা একটু আমরা মানে ইতিহাসেরও স্বীকৃতি থাকতে হবে। মানে আপনি যখনই গঠনতন্ত্র করবেন, সেই গঠনতন্ত্রে তো ঐতিহাসিকভাবে আমাদের যে উপলব্ধি, আমাদের যে অভিজ্ঞতা, সেটা তো থাকতে হবে গঠনতন্ত্র। এভাবে তো গঠিত হয়েছে। ফলে আমি কি বলছি খেয়াল করেন, বারবারই বলছি গঠনতন্ত্র লাগবে, সংবিধান তো বলি নাই। এখন তো আমি এনসিপি নেতাদেরকে শেখাতে পারি না যে সংবিধান আর গঠনতন্ত্র এক কথা না। ঠিক আছে, ম্যাটিকুলাস ডিজাইন যেভাবে শব্দটা ব্যবহৃত হয়েছে, এটা তো খুবই খারাপ শব্দ। কারণ এটার দ্বারা আপনি একটা ছোট্ট একটা গ্রুপকে বা ছোট একজন ব্যক্তিকে আপনি এমনভাবে প্রজেক্ট করলেন। কোথায় প্রজেক্ট করলেন কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশন। এটা ওয়ার মঙ্গার, সারা পৃথিবীতে যারা যুদ্ধ করে এবং যুদ্ধ বিগ্রহ করেছে, সেখানে গিয়ে তাকে পরিচিত করেছেন যে সে একজন কি ম্যাটিকুলাস ডিজাইন করেছেন। দেখেন বিপদটা কী হয়েছে। সঙ্গে সঙ্গে আপনি এই যে তরুণদের যে তাদের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে, যে তারা ল্যাটিন আমেরিকার যারা এই মুক্তিকামী জনগণ, আজকে আফ্রিকার যে মুক্তিকামী জনগণ, আজকে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এই ফিলিস্তিনের পক্ষে লড়াই করছে, এই সমস্ত জনগণ থেকে এই ছেলেটিকে আপনি আলাদা করে ফেললেন, আপনি তাকে ছোট করে ফেললেন। যে অ্যাজ ইফ সে বসে বসে ষড়যন্ত্র করেছে হিটলারের মতন, এই বসে এই পুরো গণঅভ্যুত্থানটা করেছে। অর্থাৎ গণঅভ্যুত্থান আপনার নিজেকেও তো এই ম্যাটিকুলাস প্ল্যানের অংশ বলে অনেকে, এবং বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি আপনারই শিষ্য ছিলেন, আপনার পাঠচক্রে ছিলেন। সেটা নিয়ে কিছু বলবেন স্যার? ঠিক আছে, প্রথম কথা যে যারা এটা বলে, এটা তো পুরো গণঅভ্যুত্থানকে ছোট করার জন্য বলে। আমার তো শিষ্য হাজার হাজার আছে, একজন দুজন তো না। আমাদের শিষ্যের সংখ্যা প্রচুর। ওকে, এখন আপনি একজনকে বলে তো শিষ্য বলতে হবে না। ছাত্রদের মধ্যে নিঃসন্দেহে মাহফুজ আমার সঙ্গে ছিল, কিন্তু মাহফুজ তো নিজেও আলম যারা এটা বলে তারা একটা জিনিস অস্বীকার করে যে উনি ওয়াশিংটন যাবার আগে একটা পোস্ট লিখেছিলেন আমার বিরুদ্ধে, আজকে এই প্রথম বলছি আপনাকে। সেখানে তিনি বলেছেন ফারহাদ মাজারের মার্কস এবং ফারহাদ মাজারের লালন তিনি মানেন না।
আমার মার্কস মানে তো বিপজ্জনক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, আর লালন মালন বিপজ্জনক, যেহেতু আমি যে ধর্মটা জাতিবাদকে প্রমোট করে, ইসলামকে না। ইসলামের একটা অত্যন্ত মহিমান্বিত দিক আছে, তার একটা হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন আছে, তার একটা বৈশ্বিক তাৎপর্য আছে। আপনি এটা না করে আপনি বলতে আমরা না মুসলমান, 90% মুসলমান, এখানে খেলে ইসলামী শাসন থাকতে হবে, এটা হলো ফ্যাসিজম আরেকটা রূপ। বাঙালি জাতিবাদী একবার কী বললো, বাঙালিদের সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি এটাই থাকতে হবে, আর সব মিথ্যা, সবাই পাকিস্তানে চলে যাও। তাহলে এটা তো একই জিনিস, একই মুদ্রার একই পিঠের ওপর। তাহলে ও যখন বলতেছে লালনকে আপনি আর চাইছেন না, যে লালন তো ইসলামের কথা বলছেন, লালন কী বলতেছে, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই যে মানুষ যে ইসলামকে আরেকটা একটা মহিমান্বিত রূপ, তার যে উদার, তার যে রূপ, যে তার যে একটা সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক তার যে একটা পরিণত তার যে প্রস্তাবনা, এটা তো লালনের মধ্যে দিয়ে এসছে। এটাকে আমরা কী বলি, এটা সমস্ত ওই সে আমলে, চৈতন্যের আমল থেকে যে চর্চাটা, জাতপাত বিরোধী চর্চা না আছে না, জাত গেলেও করে, ফলে জাতপাত বিরোধী। আপনি দেখেন বৈষম্যহীন আন্দোলন করছেন, তাহলে জাতপাত কি রাখবেন আপনি? তো জাতপাত যদি না রাখেন তো লালন ছাড়া জাতপাত বন্ধ করবেন কী করে? ওই প্রথম তো জাতপাত বিরোধী আন্দোলনটা শুরু করেছে ফকির লালন শাহ। তাহলে এই যে আপনি কথাটা মাহফুজ আলম লিখলেন, তো এর দ্বারা তো বোঝা উচিত যে আমার এরকম তো শিষ্য আছে, ভুল শিষ্য আছে, ভালো শিষ্য আছে, আমাদের কিছু করার নাই। মাহফুজ আলমকে আপনার ভুল শিষ্যদের একজন আমি বলবো না, এটা মানুষই বিচার করবে। আমি তো বলবো হ্যাঁ সে আমার শিষ্য, অবশ্যই, আমি কখনো ডিজন করবো না। আপনি যখনই কোনো একটা জায়গায়, আপনি বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরোয় কেউ, সবাই কি একরকম টিচারের কথা চিন্তা করে? না, নিশ্চয়। আচ্ছা, অনেকের সবাই তো একভাবে নাও বুঝে। আর অনেক সময় ধরুন আমি যে কথাগুলো লিখেছি তার তো অনেক তাৎপর্য, অনেক সুদূর প্রসারে, শুধু আজকে এই 2025 সালে কী করছেন তার উপর নির্ভর করবে না, কারণ আমি যে কথাগুলো বলে গেছি তার তো দীর্ঘ তার তাৎপর্য রয়েছে। এখন যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন, যারা সামনের সারিতে লড়েছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, তারা প্রত্যেকেই তো আপনার ছাত্র সম, কেউ হয়তো সরাসরি ছিলেন, কেউ সরাসরি ছিলেন না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যেভাবে সামনে আসলেন, তারা একটা রাজনৈতিক দল গঠন করলেন, কিংবা অনেকে দলের বাইরে থেকেও নানা ভূমিকা পালন করলেন, এই পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ইতিবাচক আকারে দেখি। আচ্ছা, খুব ইতিবাচক আকারে দেখি আমি তো। এই লড়াই তো থাকবে, সমাজে বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন মত আছে, তাহলে বিভিন্ন শ্রেণীগুলো তো ছাত্রদের মধ্য দিয়েও তো কথা বলবে। একটা হচ্ছে যে আমাদের ওদের প্রতি স্নেহ থাকবে, ওদের প্রতি সমর্থন থাকবে, কিন্তু তার মানে এই নয় যে এদের প্রত্যেকটা কাজকে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। এটা তো আমার ভূমিকা না। যদি তাই হতো তাহলে তো আমি নিজে একটা রাজনৈতিক দল করতে পারতাম। তাহলে আমার ভূমিকাটা হচ্ছে সমাজে সেই বিবেকের জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলা, যেটাকে আমি মনে করি যে সমাজকে অগ্রগতির পক্ষে বাধা। যেমন আপনি প্রশ্ন করেছেন ম্যাটিকুলাস ডিজাইন, এইটার সমালোচনার পরিপ্রেক্ষিতে আমি যেন আজকে মাহফুজের কথা বলেছি, আপনি যেভাবে বলেছেন। এছাড়া তো ওর বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলিনি বা বলার প্রয়োজন বোধ করি না। এবং ওর প্রতি আমার স্নেহ থাকবে, ওর প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে, কারণ আমি মনে করি যে একটা সময় সে উপলব্ধি করবে এবং সে বুঝবে যে তার যে রাজনৈতিক চিন্তা এটা ভুল, এটা আমাদের দেশের জন্য ইতিবাচক হবে না। তাকে আরও অনেক উদার হতে হবে, আরও আমি বলি তার পক্ষের, মানে এই যে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ধারণ করবার শক্তি তাকে অর্জন করতে হবে। এটা যদি সে অর্জন করতে না পারে তাহলে ইতিহাসই তাকে বাদ দেবে, আমাদের বাদ দেওয়ার কোনো প্রয়োজন না। আমি ওর বিরুদ্ধে করবো কেন? আমি সারা জীবনে বলবো হ্যাঁ মাহফুজ আমার শিষ্য হয়েছিল, অবশ্যই আমার শিষ্য হয়েছিল, আমি কেন এটা অস্বীকার করবো? সেটা আমি ওকে স্নেহ করি, ভালোবাসি, কোনো সন্দেহ নেই। আমি ওর বিপদ হলে ওর পাশে দাঁড়াবো, সোজা কথা। এটা হচ্ছে আরেকটা রাজনীতির বাইরে একটা সম্বন্ধের প্রশ্ন। ফলে আমি চাইবো সে ভালো কিছু করুক, কিন্তু অন্যান্য ছাত্রদের মধ্যে তেমনি একটা বিভিন্ন টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে? বিভিন্ন টেন্ডেন্সি থাকবে, সেই টেন্ডেন্সিগুলোকে কী করব, এটাকে রিজলভ করবার জন্য, এটার মীমাংসা করবার জন্য আমি কথা বলবো, ওদেরকে বোঝাবার চেষ্টা করব, লিখে বলবো, ব্যক্তিগত পর্যায়ে বলবো, পাবলিকলি তো আমি কালেকটিভলি তো তরুণদের পক্ষেই থাকবো। এনসিপির যে এখনকার যে রাজনীতি, এই নির্বাচনবাদী রাজনীতিটা আমি সমর্থন করি না। আর তারা যে তাদের রাজনৈতিক পন্থা হিসেবে মধ্যম পন্থা, কোট আনকোট একটা পন্থার কথা বলছেন, সেটাকে নিয়ে আপনি কি? আমি বলেছি, আমি আগের কথা শেষ করে মধ্যম পথে পরে আসছি। প্রথমে নির্বাচনবাদিতা এক জিনিস, আর নির্বাচন কৌশল আলাদা জিনিস। যেমন ধরুন গণ অভ্যুত্থানের সময় 69 সালে নির্বাচন ছিল কিন্তু একটা কৌশল, মানে বাংলাদেশের জনগণের অভিপ্রায়কে ধারণ করবার জন্য যেই নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনের ভাষা নিয়ে অংশগ্রহণ করেন নাই, শেখ মুজিব অংশগ্রহণ করেছিল, ফলে জনগণ তো একটা রায় দিয়েছে না, দিয়েছিল তো আপনার 70 নির্বাচনে। ফলে নির্বাচনটা একটা যেহেতু 8 তারিখে একটা সাংবিধানিক বিপ্লব হয়ে গিয়েছে, কে করেছে সেটা ভিন্ন তর্ক,
হয়ে গেছে। এখন নির্বাচন তো একটা কৌশল হতে পারে। ফলে এনসিপির সঙ্গে আমার বিরোধের জায়গাটা হচ্ছে কৌশল এবং নীতির প্রশ্ন। তারা যদি মনে করে শুধু নির্বাচন সর্বস্ব একটা দল আকারে তারা গড়ে উঠবে, তাহলে তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। কিন্তু তারা যদি নির্বাচনকে কৌশল আকারে গ্রহণ করে, একটা রাজনৈতিক দল গ্রহণ করছে, বিভিন্ন জায়গায় তারা কী বলে পদযাত্রা করছে, তাদের বক্তব্য দিচ্ছে বা তাদের ইশতেহার দিচ্ছে, এই প্রকৃতি ঠিকই আছে, তাদের বক্তব্য তো আনতে হবে সামনে। তাদের বক্তব্য পুরোটা আমি একমত নই, তাতে কিছু আসে যায় না, কিন্তু প্রক্রিয়াটাতে পজিটিভ। আপনি প্রক্রিয়াটাতে পজিটিভ বলবেন, কারণ আমার কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক মীমাংসাগুলো করে দেওয়া, ওদের কাজ হচ্ছে যতটুকু সম্ভব তাকে পক্ষে একটা জনমত তৈরি করা, জনগণের অভিপ্রায়কে সামষ্টিক অভিপ্রায় হিসেবে হাজির করা। তো তারা ঠিকই করছে, তারা তো খারাপ কিছু কাজ করছে না। তাদের মধ্যে মতবিরোধ থাকবে, এটা তো দোষের কিছু নয়। এবং সেই মতবিরোধের মধ্যে দিয়ে যারা অগ্রসর, এটা আমরা আশা করব, অগ্রসরের নেতৃত্বে আসবে, চিন্তা করতে পারে যারা, তারা সামলাবে, যারা নীতি এবং কৌশলের পার্থক্য বুঝতে পারে, তারা স্বভাবত এই লড়াইয়ের মধ্যে দিয়ে সামনে চলে আসবে। এবং আমার সঙ্গে তো আপনার অবশ্যই একটা ভেতরে এবং বাইরে দুদিকে একটা সংগ্রাম চলবে। অফকোর্স ওই নীতির জায়গাটাতে আমরা প্রশ্ন করছিলাম যে তারা তাদের নীতির জায়গায় কতটা স্পষ্ট এবং সেই জায়গায় এগোচ্ছেন। মধ্যম পন্থা তাদের নীতি, তারা প্রথমত মধ্যম পন্থা বলে কোনো পন্থা নাই এখানে। দেখুন, এই যখন নীতি কথা তুলেন, Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. এখানে এই পাঠ্যগুলো আমাকে পরিষ্কার করে বলতে হবে। গণ অভ্যুত্থানের পরে মধ্যম পন্থা বলে কোনো পন্থা হতে পারে না। কারণ গণ অভ্যুত্থানের অভিপ্রায়টা ছিল আপনি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে আপনি উৎখাত করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবেন। এটা যদি তারা নীতি আকারে গ্রহণ করে, তাহলে এখানে তো মধ্যম পন্থার তো কোনো সুযোগ নেই। আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি মধ্যম পন্থা কী হতে পারে? আজকে চ্যানেল আই আমাকে আহ্বান করেছে আসতে, আমি কি একবার আপত্তি করেছি যে চ্যানেল আই এর আগে 5ই গণঅভ্যুত্থানের আগে তার কি ভূমিকা, আর সেই ভূমিকা কথা মনে রেখে আমি চ্যানেল নিয়ে আসবো না? অবশ্যই আমি আসবো। আপনি কি দেশের নাগরিক নন? চ্যানেল কি দেশের নাগরিক নয়? ঠিক আছে, অতীতের দেশে আমার মেলা পার্থক্য আছে, সেটা নিয়ে কথা হতেই হবে। আজকে তো আমি সামনের দিকে তাকাবো। আজকে আমি কী করে আবার সেই সামষ্টিক অভিপ্রায়টা আমি সঠিকভাবে জনগণের কাছে হাজির করতে পারি, তাহলে এটা তো আমার মধ্যে সে আকুতিটুকু থাকবে, যাতে আমি কারোর প্রতি অন্যায় না করি, কারোর প্রতি বেইনসাফি না করি। যেন আমরা এমন একটা সমাজের কথা চিন্তা করতে পারি যেখানে আমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটি, পারস্পরিক বিরোধিতা, সংঘাত, সংঘর্ষ, এই সমস্ত কিছু অতিক্রম করে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বিশ্বসভায় দাঁড়াতে পারি। এটাই তো আমার স্বপ্ন, এটা তো আমাদের সকলেরই স্বপ্ন। আমি শিওর এটা আপনিও আমার সঙ্গে একমত হবেন এখানে। তাহলে সেখানে তো আমি কাউকে বাদ দিতে পারবো না। আপনি তো আগে থেকেই আগাম শত্রু ঠিক করে তো কাজ করতে পারবেন না। ফলে তৃতীয় পন্থা বলে কোনো পন্থা নেই, পন্থা একটাই। আপনাকে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে, আপনাকে ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতে হবে, আপনাকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে আপনাকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করতে হবে। এখানে মধ্যপন্থা কিসের? আপনি কথাটা পরিষ্কার করে বলবেন, আমি এটা চাই, দ্যাটস ইট। এটা আমার রাজনীতি। ফলে এই রাজনীতি যতক্ষণ পর্যন্ত এনসিপি করবে, আমি অবশ্যই তাদের সঙ্গে থাকবো। যদি তারা চলে যায়, সমালোচনা করব। আর তাদের মধ্যে নিঃসন্দেহে মনে করি অধিকাংশই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। হয়তো কৌশলগত কারণে তারা অনেক কথা বলতে পারে, সেটা আমি বুঝবো, রাজনীতি করার দিয়ে বুঝবো আগামী দিনে এটা কি কৌশলগত বক্তব্য মধ্যম পন্থা, নাকি এটা একটা নীতিগত পথ। নীতিগত পথের এটাকে আমি বাতিল করে দিই। আর কৌশলগত হলে ঠিক আছে, আমরা এখন নির্বাচন করতে যাচ্ছি, মধ্যপন্থা মানে আমরা খুব অতিরিক্ত রকম আমরা বাড়াবাড়ি কিছুতে করব না, আমরা একটু শান্তশিষ্ট থাকবো, আমরা একটু নির্বাচনী পথে থাকবো, আমরা এমন কোথাও মব তৈরি করবো না। ফাইন, এটা যদি এটাই মানে দাঁড়ায় তো তারা ব্যাখ্যা করবে, আমার কথার পরিপ্রেক্ষিতে তারা ব্যাখ্যা করুক, সমস্যা তো নেই। ফলে আমার কাজটা হচ্ছে তাদেরকে ব্যাখ্যা করতে বাধ্য করা, যে তুমি একটা শব্দ ব্যবহার করছো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা না করলে তো হবে না, ঠিক আছে না? যেমন তারা ইশতেহার করছে, ধরুন, তো ইশতেহার তো তুমি রাজনৈতিক দল আকারে দিচ্ছ, তো তোমার জুলাই ঘোষণা কই? তোমার তো জুলাই ঘোষণা দেবার কথা, তোমার তো ইশতেহার দেবার কথা তো তোমাকে আমরা বলি নাই। মানে জুলাই সনদ আমার ভাষা এটা হলো আমাদের যে রাজনীতিতে যারা এতদিন লুটেরা মাফিয়া শ্রেণী যে রাজনৈতিক দলগুলো করেছে, তাদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে আপনি একটা সনদ তৈরি করবেন। এটা হলো জুলাই সনদ। তো ইশতেহার তো হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, এনসিপি হয়েছে পরে, তো এটা হচ্ছে এনসিপির ইশতেহার। কিন্তু গণ অভ্যুত্থানের ঘোষণাটা কই? এটা তো দিতে হবে। তো এই কথাটা কি আমি তাদেরকে মনে করিয়ে দেবো না? এটা তো আমার কাজ, যে তোমাদের কাছে তো জনগণ ঘোষণা চায়, তোমাদের দলের ইশতেহার চায় না।
তুমি যদি দল দাও, এখন এটা কেন দলটা মুশকিল বলি বুঝে বলি, আপনি যখন দলের ইশতেহার দিচ্ছেন তখন আপনার দলের ইশতেহারের সঙ্গে বিএনপির, আমার দলের ইশতেহারের সঙ্গে এবি পার্টির, আমার দলের ইশতেহারের সঙ্গে অন্যান্য সকল পার্টির দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এটা তো ইভেন কৌশল আকার অত্যন্ত খারাপ। কিন্তু ঘোষণা তো জনগণের পক্ষে আপনি দেবেন। আপনি তো এনসিপির মঞ্চে তো দেওয়া উচিত ছিল না। সমস্ত দলগুলো যারা সমস্ত পক্ষ, মানে গণঅভ্যুত্থানের সকল পক্ষকে নিয়েই একটা জুলাই ঘোষণা দেওয়া দরকার ছিল। ওই যে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে যে ঘোষণা দিচ্ছেন, এটা তো বাতিল করে দিতে হবে। এটার তো কোনো বৈধতা নেই। এটা কারণ এই সরকারই তো বৈধ না, তার সনদ কী করে বৈধ হয়? এই সরকারকে অবৈধ বলছেন কি সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই সেজন্য? নাই তো, এদের প্রথম থেকে 8 তারিখ থেকে বলে আসছে। তাহলে এই সরকারটা কেন গঠিত হলো তখন মনে করেন? সেটা তো আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে, আমি তো জানি না এর উত্তরটা কী হবে। অথবা ছাত্ররা যারা এই সরকারে ছিল ওদেরকে জিজ্ঞাসা করেন, কারণ এটা তো আমার কাছে এখনো রহস্য। এটা একদিন বেরোবে নিশ্চয়ই যে কেন এটা গঠিত হলো, এটা গঠন করার পেছনে কী যুক্তি ছিল, সেই যুক্তিতে দিতে হবে আমাদেরকে। কিন্তু সেই সরকারের একটা অংশ আপনার সহধর্মিণীও আছেন। উপদেষ্টাদের নিয়োগ এবং তাদের যে কাজের বন্টন, সেই জায়গায় আপনি সমালোচনা করেছেন। একটু বলবেন যে আমি তো সরকারকে রিপ্রেজেন্ট করি না, আমাকে আপনি ডেকেছেন কিন্তু জনগণের প্রতিনিধি, অফকোর্স। তো ফলে ওটা আলাদা রাখেন। ওটা আপনি আমি মনে করি তিনি যখন এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হবার, সেই প্রক্রিয়ার মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে তিনি মনে করেছেন, তিনি যেই দায়িত্ব পেয়েছেন, আমি মনে করি তার দায়িত্ব তিনি অত্যন্ত সুচারুরূপে, তিনি উপদেষ্টা হিসেবে তাকে যে মন্ত্রণা দিয়েছে অত্যন্ত ভালোভাবে তিনি পরিচালনা করছেন এবং তিনি করবেন এটা ঠিক। তেমনি আমিও চেয়েছি, শুধু তার কথা বাদ দেন, আমি চেয়েছি মাহফুজও তার মন্ত্রণালয় ঠিকভাবে পরিচালনা করুক। আমি তেমনি চেয়েছি নাহিদ মন্ত্রণালয় না ছাড়ুক। মন্ত্রণালয়টাকে পরিচালনা করার মধ্য দিয়ে তরুণরা প্রমাণ করতে পারত যে তারা এই একটা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্যে যেই সত্যিকারের গণসরকার প্রতিষ্ঠিত হয়, সেখানে তারা যোগ্যতার সঙ্গে তারা সেই তাদের দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি এটা হচ্ছে না। আপনি যে নাহিদ নেমে গেলেন, একটা ছেলে, তরুণ ছেলে সারা জীবন কী করে, সারা জীবন করে একটা নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার জন্য। তো রাষ্ট্রের দায়িত্বটা আপনি ঠিকভাবে পালন করবেন। এখন রাষ্ট্র গঠনের তর্কটা ভিন্ন রকম তর্ক, তার সঙ্গে সরকারের তর্ক নাই। আপনি আমাকে প্রশ্ন করছেন সরকার সম্পর্কে, তো সরকার তো আলাদা বিষয়, আগে রাষ্ট্রটা বানান না। এবং রাষ্ট্রটা তৈরি করার ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আমি মনে করি যে আমার বন্ধুবান্ধব, আরও অনেক বন্ধুবান্ধব আছে আজকে সেখানে, ধরুন আজকে ইভেন মাহফুজ বলুন কি আসিফ বলুন বা আরও যারা আমার বন্ধুরা আছে এই সরকারে, তাদের প্রত্যেকেই তো দায় আছে রাষ্ট্র গঠন করবার। সরকারের থেকে তো এই কাজটা করা অনেক সহজ, তাদেরকে তো করা উচিত, আমি প্রত্যাশা করবো সেটা। আমি সেটাই জিজ্ঞেস করছি, আসলে জনগণের একজন হয়ে আপনি কি দেখছেন, আপনার অবজারভেশন আসলে সরকার রাষ্ট্র গঠনে কতটা সফল বা তাদের কাজের জায়গায় কতটা সফল কিংবা ব্যর্থ? যদি আপনি সরকার হিসেবে বলেন, আমি মনে করি তাদের প্রচুর সফলতা আছে। রাষ্ট্র গঠনের প্রশ্ন যদি বলেন, না, কারণ সেখানে কোনো সফলতা নেই এবং সফল হবার সুযোগ ও সেখানে অত্যন্ত সীমিত। কারণ আপনাকে একটু আগে বলেছি যে সরকারটা গঠিত হয়েছে সাংবিধানিক প্রতিবিপ্লবের রূপ হিসেবে, এবং এই সরকার যে গঠিত হবার পরে এই সরকার কার অধীনে, সেটা এখনও বিদ্যমান সংবিধানের অধীনে, বিদ্যমান আমলারা আছে তাদের অধীনে, এবং একই সঙ্গে যে সেনাবাহিনী আছে তাদের অধীনে। এই জন্য আমি বলি এটা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। ফলে তার যে সম্ভাবনাটুকু, এই সম্ভাবনাটুকু সরকারের চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। ফলে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা ব্যক্তির চেয়ে সরকারের চরিত্রটা খেয়াল করতে হবে, কী ধরনের সরকার গঠন করেছে। ডক্টর ইউনূস যদি উনি প্রাণপণ চেষ্টাও করেন, তিনি এই সরকার থেকে ভালো কিছু আর তিনি আমাদেরকে দিতে পারবেন না। ফলে কী করতে পারেন তিনি এখন, একটা হচ্ছে যদি আমরা সকলে একমত হই, আমাদেরকে অবশ্যই সরকার পুনর্গঠিত করতে হবে। পুনর্গঠনের জন্য কি লাগবে? পুনর্গঠন করতে হলে এমন একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যেটা অবৈধ না। অবৈধ না হতে হলে বিদ্যমান সংবিধানকে ফেলে দিতে হবে। এটা যতক্ষণ আপনি রাখবেন ততক্ষণ আপনি অবৈধ। বিদ্যমান সংবিধান ফেলে দিলে, যদি আপনি বলেন আমরা চেষ্টা করেছি সংবিধানের মধ্যে থেকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে, কিন্তু আমরা দেখেছি এর দ্বারা আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়িত করতে পারছি না। অতএব আমরা এখন আমাদেরকে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার আকারে গঠন করছি, সংবিধানকে বাতিল করছি, এবং আমরা এখন থেকে ফরমান বা আদেশ দিয়ে রাষ্ট্র চলবে, এবং সে ফরমান বা আদেশের ভিত্তিটা হবে এই জনগণের
অভিপ্রায় সেটা হলো এই একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্রের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গঠন করা, যার যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন হবে গণসার্বভৌমত্ব কায়েম। আপনার মনে হয় যে এই সুযোগ এখনো আছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন যতদিন পর্যন্ত শুনুন, একটা ইভেন্ট বলে ফিলোসফাররা কি বলে, আমি তো অনেকে আমাকে দার্শনিক বলে, ফিলোসফাররা যে জিনিসটা বলে যার শক্তির বলে আমরা কথা বলি, তারা বলেন যে যখনই একটা আইডিয়ার সমাজে এসে যায় কোনো একটা ইভেন্টের মধ্যে দিয়ে, কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে, এই আইডিয়া কিন্তু কখনো সমাজ থেকে আর যায় না। যেমন ধরুন ইসলাম নামে একটা আইডিয়া এসেছে 1500 বছর আগে, যতক্ষণ পর্যন্ত আপনি একটা বেটার আইডিয়া তাকে দিতে না পারছেন, এটা থাকবে, এটা নিজেকে বাস্তবায়িত করবে। তবে সেই 1500 বছর আগে কী আইডিয়া ছিল এটা আপনি খুঁজে বের করতে হবে। এখনকার ইসলাম যেটা দেখছেন, আমি এটা কথা বলছি না, তার তো একটা আইডিয়া ছিল যে রক্তবাদ থাকবে না দুনিয়াতে, গোষ্ঠবাদ থাকবে না, গোত্রবাদ থাকবে না, সারা পৃথিবীতে একটা বিশ্ব সমাজ গঠিত হবে এবং মানুষের বৈচিত্র্য সহ মানুষ সে বিশ্বে বসবাস করবে। এই ছিল আইডিয়াটা। ফলে এটা ছিল ইসলামের দিক থেকে এটা একটা বিরাট, আমাদের নবীর তরফে এটা বিরাট বিপ্লবী ঘটনা। কারা তাকে সমর্থন করেছিল? তাদেরকে সমর্থন করেছিল দাসেরা, সমর্থন করেছিল। এই আইডিয়া হারিয়ে গেছে পরবর্তীকালে মক্কাতে আসার পরে কোরআনদের কারণে এটা একটা প্রতি বিপ্লব সেখানে ঘটেছে। কিন্তু আজকে দেখুন 1500 বছর আইডিয়া কি হারিয়ে গেছে? আইডিয়াটা হারিয়ে যায়নি, আইডিয়া কিন্তু রয়ে গেছে ইতিহাসটাতে। আজকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেখানে গিয়ে পৌঁছেছে তাকে অতিক্রম করে যাবে এই আইডিয়া। কারণ আজকের লড়াই কিন্তু গোষ্ঠবাদ, রক্তবাদ, ভূখণ্ডবাদ, জাতিবাদের বিরুদ্ধে। ফলে ইসলাম তো আসবে, আপনি ফেলে রাখতে পারবেন না তাকে। ঠিক তেমনি আজকে বাংলাদেশের জনগণের তরফ থেকে যদি আমরা বলি যে একটা গঠন লাগবে নতুন করে, বাংলাদেশের জনগণ এই দীর্ঘকাল লড়াই করেছে, আজকে থেকে না, সে সুবে বাংলার আমল থেকে। সুবে বাংলা মানে যখন সিরাজউদ্দৌলা ছিলেন আপনার এই পুরো সুবা, বাংলার সুবার যিনি ছিলেন সে সময় আমাদের এই রাজা বলেন কে সুলতান বলেন বা যেটা বলেন, সেই সময় তিনি ছিলেন তার শাসক। তাকে উৎখাত করে ইংরেজ এসেছে বাংলাদেশে। তাহলে সুবে বাংলার যে স্বপ্ন অ্যান্টি কলোনিয়াল, ঔপনিবেশ বিরোধী এবং বৃহত্তর বা বড় বাংলা কায়েমের যে স্বপ্ন, এই ভূগোলকে নতুন করে পুনর্গঠিত করবার ইংরেজের তৈরি মানচিত্রের বিপরীতে এই স্বপ্ন তো এই দেশের জনগণের মধ্যে থাকবেই, বারবারই ফিরে আসবে, আপনি তাদেরকে ঠেকাতে পারবেন না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কী হবে? তাহলে বাংলাদেশে এখন যে গণসার্বভৌমত্বের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠন, এই কি বলবো, এই সুসংবাদটা, এই সমাচারটা এসে গিয়েছে সমাজে। একে আপনি কী করে মোকাবেলা করবেন? আপনাকে তো তত্ত্বকথা মোকাবেলা করতে হবে। এটা যখনই তত্ত্বকথা মোকাবেলা করবেন তখন কি হবে? আমরা দেখাবো গণসার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে এক জিনিস না। গণসার্বভৌমত্ব পার্লামেন্টের সার্বভৌমত্ব নয়। গণসার্বভৌমত্ব মানে জনগণ জেগেছে এবং জনগণ তার অভিপ্রায়ের ভিত্তিতে নিজেদেরকে পুনরায় গঠন করবে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে। এই প্রস্তাবনা এই রাজনীতিতে এসে গিয়েছে। আর ঠেকাবেন কী করে আপনি? আমাকে নয় আমি মরে যাব, আমার নয় মেরে ফেলতে পারবেন, কিন্তু এই চিন্তা আপনি কী করে ঠেকাবেন? এটা তো এসে গিয়েছে। ফলে আপনি যতই চেষ্টা করেন আমাকে মাইনর করতে, আমাকে গালি দেন, কি আমি, এতে কিচ্ছু আটবে যাবে না। এই দেশের জনগণ আজকে ধরুন এই প্রায় 70 কোটি মানুষ, এবং তার সঙ্গে আপনি যুক্ত করেন বাংলাভাষী সারা দুনিয়ার, কারণ ঢাকা কিন্তু সমস্ত বাংলাভাষীদের রাজধানী, এটা ভুলে যাবেন না। পশ্চিম বাংলা বলুন কি ত্রিপুরা বলুন, যেদিকেই তাকান, ঢাকা কিন্তু সমস্ত বাংলাভাষী বাঙালির রাজধানী। শুধু তাদের না, এই ভূগোলে যারা বাস করে, যত ক্ষুদ্র জাতি সত্তা, যত দলিত, যত গরিব, যত নিগৃহীত, তাদের রাজধানী বাংলা। এই সে সুবে বাংলার স্বপ্ন কিন্তু ফিরে এসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। ফলে সুবে বাংলা কায়েম হবে, কিন্তু এটার রূপটা নিঃসন্দেহে আগের মতো থাকবে না। জুলাই আগস্টে অভ্যুত্থান কেন হলো? অনেকেই তো বলেন যে বিপ্লব হতে হতে হলো না। আপনি না, এটা ঠিক নয়, এটা ভুল ধারণা তারা বলছেন। কারণ বিপ্লবের কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন, আমরা কেউ বলিনি এটা বিপ্লব। দেখুন, বিপ্লব কথাটা নানান অর্থায়নে ব্যবহার করে, যেতে বাংলা ভাষায় রাজনৈতিক সাহিত্যে শব্দটা অপরিচ্ছন্ন, অস্পষ্ট। বিপ্লব কথাটা প্রথমত ব্যবহার করা হতো একটা সময়, সেটা যেমন বলশেবিক বিপ্লব। তো বলশেবিক বিপ্লবটা হলো আপনার সমাজতান্ত্রিক বিপ্লব, আর্থসামাজিক রূপান্তর, আর্থসামাজিক সম্পর্কের রূপান্তর। আর আমরা যখন ফরাসি বিপ্লবটা কী ছিল, এটা ছিল গণতান্ত্রিক, মানে পলিটিক্যাল রেভলিউশন। ফলে রাজনৈতিক বিপ্লব একটা বিপ্লব, হ্যাঁ বলতে পারেন আপনি,
পলিটিক্যাল রিভলিউশন সেই অর্থে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা একটা পলিটিক্যাল বিপ্লব চেয়েছি, রাজনৈতিক বিপ্লব চেয়েছি, এবং সেই রাজনৈতিক বিপ্লবের যেই স্বপ্ন, সেই স্বপ্নের অধীনে আমরা আমাদের আর্থসামাজিক সম্পর্ক, আমাদের পরিবেশ, আমাদের প্রাণ প্রকৃতি, এটাকে পুনর্গঠনের কথা আমরা বলেছি। সেই জন্য আমরা এটাকে বিপ্লব বলি না, আমরা গণ অভ্যুত্থানই বলি। কিন্তু বিপ্লব বলে এটা কোনো মহাদোষ হয়ে যায় না যদি আপনি মনে রাখেন যে এটা রাজনৈতিক বিপ্লব। মানে আপনি এখন সমাজতান্ত্রিক বিপ্লব করতে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? কারণ বাংলাদেশকে গঠন করতে হলে, বাংলাদেশকে যদি খুব দ্রুত বেগে আমরা একটা অর্থনৈতিক বিকাশের দিকে নিতে চাই, আজকে ধরুন আপনাদের মতো এরকম চ্যানেল যদি একটা আন্তর্জাতিক চ্যানেলে পরিণত করতে চাই, আমাকে একটা শক্তিশালী গণমাধ্যমে পরিণত করতে চাই, তাহলে তো আমাকে এন্টারপ্রিনিয়র লাগবে। তাহলে আজকে এই যে তাদের যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের আপনাদের যে অভিজ্ঞতা, আপনারা নিজে অভিজ্ঞতা করেন, আমি তো কালকে এরকম একটা অভিজ্ঞ গ্রুপকে পাবো না। ঠিক তেমনি আজকে একটা বড় বড় শিল্প কারখানার দিকে তাকান, সেখানেও যারা শিল্প কারখানা গড়ে তুলেছে, বিনিয়োগ গড়ে তুলেছে, কর্মসংস্থান গড়ে তুলেছে, একটা বিশেষ আপনার শক্তির, আমাদের সমাজের বিশেষ আর্থসামাজিক শক্তির বিকাশ ঘটেছে, ওদেরকে তো আমাদের লাগবে। আমাদের কাদের লাগবে না? যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা মাফিয়া, এদেরকে বাদ দিয়ে এই যে বিনিয়োগ কেন্দ্রিক, বিনিয়োগ বান্ধব এন্টারপ্রেনিয়র সহ আমরা একটা রাজনৈতিক বিপ্লব চাই, যেখানে এই যে দ্রুত বেগে অর্থনৈতিক বিকাশের জন্য তাদেরকে যেন কোনো বাধা পেতে না হয়। তারা যেন একটা ছাদের তলে গেলে একদিনে তাদের সমস্ত বিনিয়োগের সমস্যার সমাধান হয়। আজকে একটা লাইসেন্স লাগবে ওদিকে, কালকে আপনাকে এনবিআর তাকে ধরবে, পরশুদিন দুদক তাকে ধরবে, অপ্রয়োজনীয়। আমরা এগুলো চাই না। আমরা এগুলো ফলে আমরা চাই পরিচ্ছন্নভাবে যারা বাংলাদেশে বিনিয়োগ করছে এবং কর্মসংস্থান তৈরি করছে তাদের পক্ষে শক্তভাবে দাঁড়াতে। এই জন্য আমরা এটাকে বলি গণসার্বভৌমত্বের কায়েম করো এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে রাজনৈতিক বিপ্লবটা কমপ্লিট করো। রাজনৈতিক বিপ্লব বলতে গণ অভ্যুত্থান। ফলে গণ অভ্যুত্থানটা রাজনৈতিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব নয়। ফলে রাজনৈতিক বিপ্লবের মূল লক্ষ্যটা কি? ব্যক্তির অধিকার কায়েম করা, ব্যক্তির মর্যাদা কায়েম করা। 2 নম্বরটা কি? প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করা এবং আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা। 3 নম্বর কি? 3 নম্বরটা হচ্ছে খুব সিম্পল, জীবন এবং জীবিকা রক্ষা করা। ফলে আমি তো দেখেছি ইতিমধ্যে একটা জুলাই ঘোষণা, তার মধ্যে পরিষ্কার করে লিখেছি কি আমরা চাই। তাহলে এই এমন কিছু চাইতে হবে যেটা বাস্তবায়ন সম্ভব। ফলে আমি যেটা দাবি করছি আমি নিশ্চিত যে এটা আমি বাস্তবায়ন করতে পারি। অনেকেই তো অনেক কিছু চাইছে এখন, এবং আপনিও বলছিলেন যে অবিসম্ভাবীভাবে ডানপন্থী যে রাজনৈতিক শক্তি তার একটা উত্থান ঘটেছে এবং তারা চাইবেন একটা ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন করতে, এবং রাজনৈতিকভাবে তারা বেশ কি বলবো সচল রয়েছেন, এখন নানাভাবে কাজ করছেন। আপনি কতটা সম্ভাবনা দেখছেন বাংলাদেশে তাদের ক্ষমতায় যাওয়ার? প্রচুর সম্ভাবনা দেখছি তাদের ক্ষমতায় যাবার না, তাদের পরিবর্তিত হবার। আচ্ছা, কেমন? এখন কেন বলছি, আপনি এতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামকে যেভাবে হাজির করেছি আমরা, তাতে এই শ্রেণী তৈরি হয়েছে। 2 নম্বরটা হলো, যেহেতু অর্থনৈতিকভাবে আমরা গরিব মানুষগুলোর অর্থনৈতিক বিকাশের কোনো স্বপ্ন তাদেরকে দেখাতে পারিনি, তাদেরকে কোনো ভবিষ্যৎ দেখাতে পারিনি, ফলে তাদেরকে খুব সহজে শেখ হাসিনার আমলে পরকালবাদী একটা গোষ্ঠী, যারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এই গোষ্ঠী তাদেরকে পরকালবাদ শিখিয়েছে যে তুমি রাজনীতির দরকার নেই, শেখ হাসিনাকে উৎখাত করা তোমার কাজ না, বা তোমাকে এত নতুন করে আর্থসামাজিক সম্পর্ক নতুন করে তুমি গঠন করো, এটা তোমার কাজ না। তুমি পরকাল নিয়ে পড়ে থাকো, তুমি মসজিদে থাকো, আর মসজিদে তুমি কোনো দুনিয়াবি কথাবার্তা বলতে পারবে না, এখানকার নামাজ বন্দীকে তুমি করবা। এটা তো ইসলাম ছিল না। ফলে তারা যে একটা ইসলামী বিকৃত ইসলামটা হাজির করেছে, সেই বিকৃত ইসলামের তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আপনি তো এটা অ্যাভয়েড করে যেতে পারবেন না। কিন্তু আমি নিশ্চিত যখনই আমরা ইসলামের তার যে মর্মটা, একটুকে যেটা বললাম, এটার মধ্যে কোনো জাতিবাদ নাই, ভূখণ্ডবাদ নাই, হিন্দু মুসলমান ভেদ নাই, এরভাবে তো ভেদ নাই তার। সে একত্ববাদী, সে অনেককে নিয়ে এক হয়। তাহলে এই যে তার যে মর্মটা, যে ইসলামের যে ফিলোসফিক্যাল যে মর্ম, তার যে পলিটিক্যাল তার যে প্রপোজিশন, এই প্রপোজিশনটা যদি যখনই সাধারণ মানুষের কাছে আপনি দেন, তখন এই শক্তি দুর্বল হয়ে যাবে। তো এইকে তো আমি মোকাবিলা করতে পারি, এটার জন্য তো কোনো সমস্যা না। দ্বিতীয়ত হলে এটা করতে হলে আপনাকে যে বাংলাদেশে গণমানুষের সংস্কৃতি চর্চা হয় বিভিন্ন মাজার, বিভিন্ন দরগা, বিভিন্ন ধাম, যেমন যদি ছড়িয়ে যান ফকির আলম শাহ, আপনি ঢাকায় যদি যান তার শাহ আলী মাজার। তো এই যে গণমানুষের যে সংস্কৃতি, যখনই এই সংস্কৃতিটা আপনি সামনে আনবেন, তৎক্ষণাৎ এই সকল পরকালবাদী তত্ত্ব, ইসলামের নামে দুনিয়ার যত বিকৃত তত্ত্বগুলো, এগুলো পালাবে।
ঠিক না? এই জন্য রসুল একটা খুব সুন্দর কথা বলেছেন যে সত্য এসেছে, মিথ্যা পালাতে ব্যর্থ। ফলে জুলাই গণঅভ্যুত্থান এসেছে, এরাও পালাতে ব্যর্থ। তার মানে আপনি ভীষণ আশাবাদী বাংলাদেশ। অবশ্যই, অবশ্যই, ইনশাআল্লাহ, অবশ্যই আশাবাদী। কেমন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই বাংলাদেশ খুব অতি দ্রুত ইউরোপকে ছাড়িয়ে যাবে, তার সমস্ত কিছু ইকোনমিক্যালি, তার চিন্তার ক্ষেত্রে, তার দার্শনিক ক্ষেত্রে। আমি খুব স্বপ্ন দেখছি বাংলাদেশ এখানে বসে সমস্ত উপমহাদেশকে নতুন করে পুনর্গঠন করবে। কারণ আমাদেরকে চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, আমাদেরকে কী বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করতে হবে। ঢাকা হবে রাজধানী, ঢাকা নতুন রাজধানী, যেটা সমস্ত বিশ্বের সামনে হাজির হবে একটা অত্যন্ত সুন্দর শক্তিশালী ঢাকা হিসেবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন। এই আশার কথা শুনে শেষ করতে চাই আজকের আয়োজন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার কথা হবে নিশ্চয়ই।